10টার সময় এসেছিল সাহেব। কারা ছিল লোক দুটো? আমি জানি না, ওনারা বললেন বাবুর সঙ্গে দেখা করবেন। তোর বাবু আছে? কিন্তু ওরা কারা? সাহেব, আমি কিছু জিজ্ঞেস করার আগেই বাবু ঘর থেকে বেরিয়ে এসেছিলেন। আপনারা কারা? মায়েরা আসতে দাও। তুমি গিয়ে শুয়ে পড়ো। তারপর আমি কিচেনে গিয়ে শুয়ে পড়ি সাহেব। একটু পরে আমি আওয়াজ শুনলাম আর বাবু চিৎকারও। বাঁচাও আমায়! বাঁচাও, বাঁচাও আমায়! কেউ একজন বাঁচাও! বাঁচাও! কেউ কোথায় আছো? বাবু, বাবু দরজা খুলুন। আপনি ঠিক আছেন তো? বাবু দরজা খুলুন। বাঁচাও, কেউ বাঁচাও! বাবু, কেউ আছে? বাঁচাও, বাঁচাও! 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 খুন! 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 কেউ সাহায্য করো! খুন! 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 সাহেব, ওদের মধ্যে একজনের হাতে ছুরি ছিল সাহেব। আমি ভয় পেয়ে গেছিলাম সাহেব। আর তারপরে আমরা পুলিশকে ফোন করলাম। আপনাদের মধ্যে কেউ কাউকে বাইরে যেতে বা ভেতরে ঢুকতে দেখেছেন? না স্যার, চিৎকার শুনে আমরা সবাই দৌড়ে এখানে এসেছি, কিন্তু কাউকে বাইরে যেতে দেখিনি। বহুবার স্ট্যাবিং হয়েছে স্যার। ঘরে কোনো কিছু ওলটপালট হয়নি। মনে তো হচ্ছে কোনো কিছু চুরি হয়নি। হ্যাঁ, যদি কিছু খোয়া গিয়ে থাকে হয় সেটা এই মায়েরা জানবে অথবা জগনের স্ত্রী। কিন্তু ওর স্ত্রী তো বাড়িতে নেই। অঞ্জলি মেম সাহেব নিজের শ্বশুর বাড়ি গেছে, লাতেহার, ঝাড়খণ্ডে। কবে গেছেন উনি? 1 সপ্তাহ হয়ে গেছে সাহেব। ওনার ফোন নাম্বারটা দাও। হ্যালো মাইরা, কি হয়েছে? এত রাত্রে ফোন করছিস কেন? কি? অঞ্জলি কোরার স্বামী জগন কোরাকে ৩রা অক্টোবর ২০১২ সালে দিল্লিতে ২ অজ্ঞাত ব্যক্তি খুন করে তার সাথে দেখা করতে এসে। ওই ঘটনার প্রত্যক্ষদর্শী বাড়ির কাজের মেয়ে মায়েরা ওই দুজনকে চিনত না, কিন্তু মৃত জগন ওদের চিনত। আর সেই কারণেই মায়েরা তাদের নাম জিজ্ঞেস করার আগেই জগন ওদের ভেতরে নিয়ে আসে। জগনের স্ত্রী অঞ্জলি ঘটনা ঘটার সময় জগনের বাবা মায়ের সঙ্গে দেখা করতে তাদের বাড়ি ঝাড়খণ্ডের লাতেহারে গিয়েছিল। খুনটা হয়েছিল খুব নিষ্ঠুরতার সঙ্গে, আর তাদের দুজনের আসার উদ্দেশ্য শুধু খুনের জন্যই মনে হচ্ছিল। অনেকবার আঘাত করা হয়েছে, প্রায় 8 থেকে 9 বার। এরকম চিহ্ন কোনো সাধারণ ছুরি বা কিচেন নাইফ থেকে হতে পারে না। কাজের মেয়েটি বলছিল ওরা যখন বাইরে বেরোলো তখন ওদের একজনের হাতে কুকরি দেখেছিল। মৃত্যুর সময় ছিল 11টা থেকে 11:30টার মধ্যে, রাত্রির বেলা। কাজের মেয়েটি ওদের হাতে অস্ত্র দেখেছিল। কাজের মেয়েটি কি করে জানলো ওটা কুকরি ছিল? কুকরি কাকে বলে সেটা মেয়েটি জানে ডাক্তার। স্যার, জগনের স্ত্রী অঞ্জলি 2-3 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে। ও ফ্লাইটে আসছে, সাথে জগনের বাবা মাও রয়েছেন। এই জগন কোরা করতো কি? স্যার, ও মতিনগরে প্লেসমেন্ট এজেন্সি চালাতো, সাথে ওর স্ত্রীও কাজ করত। এজেন্সির নাম ছিল কোরা ম্যান পাওয়ার। স্যার, আমাদের রেজিস্টার্ড এজেন্সি। আপনি এখানকার ম্যানেজার? হ্যাঁ স্যার, অঞ্জলি ম্যাডাম না থাকায় সমস্ত কাজ আমিই সামলাই। আপনারা ঝাড়খণ্ড থেকে কাজের লোকেদের নিয়ে এসে এখান থেকে কাজ দেন? হ্যাঁ স্যার, কিন্তু আমাদের রেকর্ডস দেখে নিন, A to Z প্রপার পাবেন। আপনি চাইলে চেক করতে পারেন।
কিছু জানতে চাওয়ার আগেই সাফাই দেওয়া শুরু করলেন? চেক তো হবেই, সব কিছু চেক হবে। এই জগন করা এজেন্সিটার মালিক ছিল? হ্যাঁ স্যার, কিন্তু অ্যাকচুয়ালি সমস্ত কাজ ম্যাডামই সামলাতেন। সিং, খোচরদের কাজে লাগিয়ে দাও। আমার পুরো ডিটেলটা চাই। এজেন্সির সঙ্গে যুক্ত প্রত্যেকটা লোকের ছবি কাজের মেয়েটাকে দেখাও। খুনি জগনের চেনা জানাই কেউ, সে মার্ডারের উদ্দেশ্যেই এসেছিল। জগন, স্যার, জগনের মোবাইলের ফোন রেকর্ডস চেক করেছি। এমন কোনো কল আসেনি যেখান থেকে সন্দেহ হতে পারে। কাজের মেয়েটি কোনো লোককে চিনতে পারলো? না স্যার, ওদের মধ্যে কেউ নেই। সিং, একজন স্কেচ আর্টিস্টকে ডাকো। ওই কাজের মেয়েটির বয়ান অনুযায়ী স্কেচ করাও। ইয়েস স্যার। আর অঞ্জলি কোরা? হ্যাঁ, এসেছে স্যার। ভিতরে পাঠাও। ইয়েস স্যার। আমি 20 সেপ্টেম্বর লাতিহার গেছিলাম। কোনো বিশেষ কাজে না এমনি? আমাদের এজেন্সির কাজের লোককে ছাড়তে গেছিলাম। ও ওই লাতিহারের আশেপাশেই থাকে। ভেবেছিলাম ওকে ছাড়ার পর মা বাবার সঙ্গে দেখা করব আর শ্বশুর শাশুড়ির সঙ্গে 2-1 দিন সময় কাটাবো। এজেন্সির সব কাজ আপনি সামলান? হ্যাঁ, সব কাজ আমিই দেখি। ওই দুজন কারা ছিল বলতে পারেন, যারা আপনার স্বামীর সঙ্গে দেখা করতে এসেছিল? বন্ধু নাকি শত্রু? না, আমি কিচ্ছু জানি না। আপনাদের কাজের মেয়েটি বলছিল যে মিস্টার জগন ওদের চিনত, কিন্তু মেয়েটি ওদের প্রথমবারই দেখে। আমি তো এটা বুঝতেই পারছি না যে ওরা কারা, জগনের সঙ্গে ওদের কি সম্পর্ক, কি এমন কারণ থাকতে পারে যার জন্য ওরা জগনকে মেরে ফেলল। ওরা 4 বছর ধরে এই এলাকাতেই আছে স্যার। কোনো ঝামেলা অথবা কোনো উল্টোপাল্টা কাজ? না স্যার, ট্রাফিকিং এরও কোনো ব্যাপার নেই। যদি কিছু হতো তাহলে নিশ্চয়ই জানতে পারতাম। তাহলে গন্ডগোলটা কোথায়? 2 বছর ধরে ওর বউ এজেন্সি সামলাচ্ছে। ওর তো কাজে কোনো মনই নেই। বাকি কাজের থেকে ওর তো দম ফেলারই সময় নেই। তার মানে মেয়েদের পিছনে ঘুরে বেড়ায় স্যার। আচ্ছা, আর কি কি জানতে পেরেছো ওর ব্যাপারে? আর কি বলবো স্যার, মেয়ে দেখতেই ছুকছুকানি শুরু হয়ে যায়। আর ওই কাজের মেয়ে মায়ের সাথে কোনো সম্পর্ক? এটা তো বলতে পারবো না স্যার, কিন্তু মায়েরা 1 বছর ধরে ওখানেই কাজ করছে। ঝাড়খণ্ডের মেয়েও। জগন আর অঞ্জলি ঝাড়খণ্ড থেকে মেয়েদের দিল্লিতে এনে এখানে কাজ করায়। ম্যাডাম, একবার অন্তত ঠিক করে বলুন প্লিজ। প্রথমবার দেখেছিলাম, আর তাও কিছুক্ষণের জন্য। যতটা মনে পড়ছে ততটাই বলেছি। ভেতরে আসার পর দেখেছিলাম। আর দ্বিতীয়বার যখন পালালো তখন হাত পা খুব কাঁপছিল আমার, ঠিক করে দেখতেও পারিনি। মায়েরা, তোর কি ওই লোকগুলোকে দেখে ঝাড়খণ্ডের মনে হলো? না মেম সাহেব, ঠিকভাবে বলতে পারবো না। আমার কথা শুনে মনে হয়েছিল। তোর বাবু আছে? তারপরে আমি সাহেবের চিৎকার শুনেছিলাম। স্যার, এই মায়েরা কোনো মন গড়া গল্প বানাচ্ছে না? হতেও পারে, মেয়েদের সাথে চক্কর ছিল ওর। হয়তো কিছু করেছিল ওই মেয়েটির সাথে, হয়তো স্ত্রী জানতো না। গোপনে সব চলছিল। স্ত্রীর অনুপস্থিতিতে খেলাটা জমে উঠেছিল আর ফেঁসে গেল। রাইট স্যার। কি হলো? ঘরে সবকিছু সেটেল হয়ে গেছে কি? আমি কি চলে আসবো? আপনি শীতল বলছেন তো? এটা জগনের নাম্বার তো? হ্যাঁ, ফোনটা জগনের, কিন্তু আমি জগন নই। তাহলে আপনি কি বলছেন? পিআই আশিস দেব।
বিবেকানন্দ বিহার পুলিশ স্টেশন। বলুন ম্যাডাম, কিসের সেটেলমেন্টের ব্যাপার ছিল, আর আপনার কখন আসার কথা ছিল? জগন করার মার্ডারে আপনার ভূমিকাটা কি? না স্যার, জগন আর আমি তো কে? স্যার, আমরা দুজনে তো নতুন করে জীবন শুরু করতে যাচ্ছিলাম। ও বলেছিল দুজনে একসাথে থাকবো, বাসের টিকিটও পাঠিয়েছিল। এই দেখুন, 7ই অক্টোবর আমার এখানে আসার কথা ছিল। ও আমাকে বলেছিল এই সময়ের মধ্যে ওর বউয়ের সঙ্গে সেটেলমেন্ট করে নেবে, আর আমরা একসাথে থাকবো। আমি সেটাই জানার জন্য ফোন করেছিলাম যে আমি আসবো কিনা। আমি কি করে জানবো যে ওর খুন হয়ে গেছে? তার মানে জগন তার স্ত্রীর সঙ্গে সেপারেশন চাইছিল? হ্যাঁ স্যার। শেষ পর্যন্ত সত্য উদ্ঘাটিত হতে থাকে। জগনের সেলফোন, যেটা পুলিশ হেফাজতে ছিল, তাতে আসা একটি কল এই কেসটার প্রথম প্রমাণ হয়ে উঠল। এই কেসটার একমাত্র প্রত্যক্ষদর্শী ছিল বাড়ির কাজের মেয়ে মায়েরা। আর যখন এই হত্যা হয়েছিল তখন জগনের স্ত্রী অঞ্জলি কোরা ঝাড়খণ্ডের লাতেহারে গিয়েছিল। আসলে কি খেলা চলছিল, কে তৈরি করেছিল, গল্পটা কে লিখছিল, আর কেউ কি এই অপরাধের আভাস শুনেছিল না শোনেনি? আপনার এবং আপনার স্বামীর মধ্যে সম্পর্ক ঠিক ছিল না, কথাটা সত্যি? হ্যাঁ সাহেব, গত 3 বছর ধরে আস্তে আস্তে আমাদের সম্পর্কটা ক্রমশ ভেঙে যাচ্ছিল। আপনি লাতেহার আপনার এজেন্সির কোনো কাজের মেয়েকে নিয়ে যাননি, স্বামীর সঙ্গে ঝগড়ার কারণে গিয়েছিলেন। সত্যি নাকি মিথ্যে? অনেক শুনেছি তোমার এই নাটক, বুঝেছ? এখনো বলছি নিজেকে সামলাও, নাহলে একদম প্রাণে মেরে দেবো। এটাই তোমার পৌরসত্ব না? দুটো বাচ্চার বাবা হওয়ার সত্ত্বেও লজ্জা করে না তোমার? সব মেয়েদের খারাপ নজরে দেখো তুমি, একটাও মেয়ে তোমার এই খারাপ নজর থেকে নিস্তার পাইনি। বিরক্ত হয়ে গেছি আমি তোমার এই কাজের জন্য। বিরক্ত তো আমি হয়ে যাচ্ছি তোমায় নিয়ে, শান্তিতে বাঁচতেও দিচ্ছ না। আমার বাবা মাকে আমার বিরুদ্ধে বলছো, দুশ্চরিত্র কোথাকার। দুশ্চরিত্র কে সেটা সবাই জানে। দেখো যখন এই যা কিছু হয়েছে না, সব আমরা দুজনে মিলে দাঁড় করিয়েছি, পরিশ্রম করেছি, ঘাম ঝরিয়েছি। যদি তুমি অন্য কোনো মেয়েকে এখানে নিয়ে আসো আর সেগুলোতে সে ভাগ বসায়, আমি কিন্তু কখনো সহ্য করব না। এগুলো আমাদের বাচ্চাদের ভবিষ্যতের জন্য। যদি তোমার বেলের লাপনা আমার বাচ্চার ভবিষ্যতের পথে বাধা হয়ে দাঁড়ায়, তো আমি তোমার জীবনটা নরক করে দেব, মনে রেখো তুমি। 3 বছর আগে আমি জানতে পারি যে জগন অন্য মেয়েদের পেছনে ঘুরঘুর করে। বিশ্বাস করিনি সাহেব, শুনে মনে হয়েছিল সব মিথ্যে। আমার যখন আমার সাথে এরকম করতেই পারে না। কিন্তু তারপর দেখলাম ধীরে ধীরে কাজ থেকে ওর মন সরতে লাগলো। অফিস আর বাড়ির দুটো দায়িত্বই আমার উপর এসে পড়ল। এমনকি সেই লোকগুলোরও দায়িত্ব এসে পড়ল যাদের আমরা এখানে নিয়ে আসতাম চাকরি দেবার জন্য। সাহেব, আমার 2 বাচ্চা, ওদের ভবিষ্যতের প্রশ্ন ছিল। আপনি লাতেহার কোনো কাজের মেয়েকে ছাড়তে জানেননি? না সাহেব, আমি মিথ্যে কথা বলছি না। আমি কাজের লোককে সাথে নিয়ে গেছিলাম, ওর বিয়ে ছিল, ওকে ছাড়তে গেছিলাম। জগনের এই মেয়েদের পেছনে ঘুরঘুর করা, আমাকে রোজ মারধর করা, এসবের তো আমার অভ্যাস হয়ে গেছিল। কিন্তু এই কারণের জন্য আমি আমার এজেন্সি ছাড়তে পারি না। আমরা খুব গরিব ছিলাম। যখন এখানে এসেছিলাম নিজেরা পরিশ্রম করে নিজেদের একটা পৃথিবী বানিয়েছিলাম। সব কিছু ভালোই চলছিল, মনে হচ্ছিল যে আমাদের দিন পাল্টাবে। কিন্তু জানি না কবে জগন বদলে গেল। ও সমস্ত কিছু নষ্ট করতে উঠে পড়ে লেগেছিল সাহেব। ওই 2জন লোক কে ছিল যারা জগনকে মেরেছিল? আমি জানি না সাহেব, আমি তো এখানে ছিলামই না। ওরা কে ছিল, কখন এসেছিল, কি হয়েছিল, এসব আমি জানি না। এটা তো শুধু জগনই জানতো যে ওরা কারা ছিল। অঞ্জলি কোরার কল রেকর্ডস চেক করো। ইয়েস স্যার। আর স্কেচ রেডি হলো? নো স্যার, এখনো সেরকম কিছু নেই। আমার সন্দেহ হচ্ছে জগনের বাড়ি সত্যিই কেউ গিয়েছিল। মা অঞ্জলি, আমি বলি কি ওই বাচ্চা দুটোকে নিয়ে আমার কাছে চলে এসো থাকবার জন্যে। না বাবা, এখানে এজেন্সি আছে, কাজ আছে, সবকিছু এতদূর নিয়ে এসেছি, এখন ছেড়ে যেতে পারবো না। কিন্তু মা, তুমি একা। বাবা, আমি একলা সব সামলে নেব। গত কয়েক বছর ধরে তো আমি একাই সামলাচ্ছি। জগনের তো না জানি কবে থেকে কাজে কোনো মনই বসছিল না। এখানে থাকাটা সূর্য আর কোয়েলের ভবিষ্যতের জন্যও ভালো হবে। স্যার, আমি অঞ্জলি কোরার সব কল রেকর্ডস চেক করেছি। ও মায়েরাকে প্রতি রাতে ফোন করতো, প্রতি রাতে। এমনকি 2 একবার তো জগনের সাথেও কথা বলেছে, কিন্তু এমন কিছু পাইনি যাতে ওর উপর সন্দেহ হয়। কাজের মেয়েটি একমাত্র আই উইটনেস।
আর জগনের চরিত্রের দোষ ছিল। পসিবিলিটি তো আছে স্যার, মায়েরা আর জগনের মধ্যে কিছু তো ছিল। সিং, একটা কাজ করো, প্রতিবেশী অমিতকে ডাকো, যে সেদিন রাত্রে চিৎকার শুনে সবার আগেও বাড়িতে গিয়েছিল। অমিত, তুমি কাজের মেয়েটির চিৎকার শুনেছিলে আর দৌড়ে চলে এসেছিলে। হ্যাঁ স্যার। জগনের চিৎকার শুনে কাজের মেয়েটির ঘুম ভাঙে। জগনকে কুকরি দিয়ে মারা হয়েছিল। জগন নিশ্চয়ই খুব চিৎকার করেছিল। তুমি জগনের চিৎকার শুনতে পাওনি? স্যার, চিৎকার শুনেছিলাম, তাই তো আমার ঘুম ভেঙে গেছিল আর আমি ঘর থেকে দৌড়ে বাইরে আসলাম। জগনের বাড়ি থেকে চিৎকারের আওয়াজ আসছিল আর চিৎকারটা মায়েরার ছিল। আমি সঙ্গে সঙ্গে ওখানে গেলাম আর চিৎকার শুনে অনেক লোক ওখানে গেছিল। তুমি ওই এলাকায় দীর্ঘদিন আছো? হ্যাঁ স্যার। জগন মেয়েদের ব্যাপারে খুব উৎসাহী ছিল। প্রতিবেশী হিসেবে তুমি এ ব্যাপারে কিছু জানতে? না স্যার, আমি জগনকে অত কাছ থেকে জানতাম না। শুধু এইটুকুই জানতাম ওদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো ছিল না, ওদের মধ্যে রোজ ঝগড়া হতো। ওই কাজের মেয়েটি, ওর কোনো সম্পর্ক ছিল জগনের সাথে? স্যার, আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না। এখন পাশের বাড়ি কি হচ্ছে আমি কি করে বলবো স্যার? ওই রাতে চিৎকার শুনে আমি ওদের বাড়ি গিয়েছিলাম, গিয়ে দেখলাম জগন মরে পড়ে আছে। এই জন্য আমি পুলিশকে ডেকেছিলাম। স্যার, বাড়ির চার দেওয়ালের মধ্যে কি হচ্ছে, কার সাথে কি সম্পর্ক রয়েছে, এইসব আমি কি করে জানবো? ঠিক আছে, তুমি যেতে পারো, দরকার পড়লে আবার ডেকে পাঠাবো। ইয়েস স্যার। ওই কাজের মেয়েটা নয় ও মিথ্যে কথা বলছে, নাহলে কিছু লুকোচ্ছে। সাহেব, সাহেব, আমি কিছু করিনি সাহেব। আমি কিছু করিনি। আমি সত্যি কিছু করিনি সাহেব। তোকে আবার বলছি, সত্যি কথা বল। সত্যি দুজন লোক ছিল নাকি তুই গল্প বানাচ্ছিস? ভগবানের দিব্যি সাহেব, দুটো লোক এসেছিল। আমি কেন মিথ্যে বলবো সাহেব? আর কেউ কেন মারবে জগনকে? তুই বল, শত্রুতা থাকলে তবেই তো। কার সাথে ছিল জগনের শত্রুতা? শত্রুটা কে? ওর স্ত্রী, তাই তো? বল। সাহেব, কুকুর বিড়ালের মতন ঝগড়া তো রোজ হতো ওদের মধ্যে, কিন্তু মেম সাহেব বাবুকে মেরে ফেলবে এটা হতে পারে না সাহেব। তোর জগনের সাথে কোনো লটঘট ছিল? সাহেব, আমি কাজের মেয়ে সাহেব, শুধুই কাজের মেয়ে। এরকম নোংরা কাজ আমি করি না সাহেব। জগনের মেয়েদের প্রতি দুর্বলতা ছিল, জানিস নিশ্চয়ই। বুঝতে পারছিস তো? জানিস নিশ্চয়ই এত বছর কাজ করে ওখানে জগন তোর দিকে কোনোদিন নজর দেয়নি, তোর সঙ্গে খারাপ ব্যবহার করেনি? না সাহেব, কখনো না। তাহলে মারলি কেন ওকে? সাহেব, আমি বাবুকে মারিনি সাহেব। দেখ, তুই প্রথম দিন থেকে গল্প বানাচ্ছিস। যে দুটো লোক এলো, তুই দরজা খুললি, ওরা জগনের খোঁজ করলো, তুই কিছু জিজ্ঞেস করার আগেই জগন বললো ওদের ভেতরে আসতে দিতে। তুই রান্নাঘরে গিয়ে শুয়ে পড়লি। মিথ্যে গল্প এটা, পুরোটাই তোর বানানো। তুই ওদের সাথে যুক্ত ছিলিস, তোর হাত আছে জগনের খুনে। না সাহেব, আমি জানি না ওরা কারা ছিল। আমি আগে কখনো ওদের দেখিনি সাহেব। আমি ওদের ভেতরে ঢুকতে দিয়েছি কারণ আমাকে বলা হয়েছিল ওদের ভেতরে আসতে দিতে, সেই জন্য। জগন বাড়িতে আছে? বাবু ভেতরে আছেন। ভগবানের দিব্যি সাহেব, আমি একদম জানতাম না যে ওই লোকগুলো বাবুর প্রাণ নিতে এসেছে। আমি তো কিচেনে গিয়ে শুয়ে পড়েছিলাম, আর যখন আমি চিৎকার শুনলাম তখন আমার ঘুম ভাঙলো সাহেব। মিথ্যে বলেছিলিস কেন তবে? সাহেব, আমি ভয় পেয়েছিলাম, সত্যি। আমার মনে হয়েছিল আমি ফেঁসে যাব। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। কে বলেছিল ওদের ভেতরে আসতে দিতে? পুলিশের প্রথম থেকেই সন্দেহ ছিল যে কোরা পরিবারের কাজের মেয়ে মায়েরা
কোনো মিথ্যে গল্প শোনাচ্ছে। আর পুলিশের ইনটিউশন সত্যি প্রমাণিত হলো। সেই রাতে যা কিছু ঘটেছিল সেটা পরিকল্পনা মাফিক ষড়যন্ত্র ছিল, আর সেই ষড়যন্ত্রে মায়েরাকে একটা ঘুঁটি হিসাবে ব্যবহার করা হয়। এখন এটাই প্রশ্ন উঠছে যে এই ষড়যন্ত্রের পিছনে মাথা কার ছিল? মায়েরা, দুজন লোক আসবেন। ঠিক আছে ম্যাম সাহেব, কখন আসবেন? কিছুক্ষণ পরে। ওনাদের ভেতরে আসতে দিবি। সাহেবের সাথে ওনাদের দরকার আছে। ঠিক আছে ম্যাম সাহেব। যে যত চালাকি করেই প্ল্যান করুক না কেন, কোনো ক্রাইমই পারফেক্ট ক্রাইম হতে পারে না। যেটা আমি করেছি সেটা পারফেক্ট ক্রাইম ছিল না, কিন্তু একটা অপরাধ এমন আছে যেটা বারবার হয়, সব জায়গায় হয়, সেটা পারফেক্ট ক্রাইম। কত মহিলাদের জীবনের সাথে হয়েছে এই ক্রাইমটা, কিন্তু এর পারফেক্ট বিচার আমি আজও পাইনি। তুই মুখ খুললে কি করে? আমার মুখে চুনকালি দিতে চাইছিলি? ইচ্ছে করছে এইখানে তোর গলা টিপে তোকে শেষ করে দিই একদম। ভবিষ্যতে যদি কখনো আমার মোবাইল ছুঁয়েও দেখিস তো ভালো হবে না। পারফেক্ট সম্পর্ক ছিল আমাদের। 6 বছর আগে দেখা হয়েছিল আমাদের গ্রাম লাতেহারে, আর প্রেম হয়ে যায়। সব লোকেরা বলেছিল একদম পারফেক্ট জুটি। তারপর আমরা বিয়ে করে নিই, দিল্লি চলে আসি জীবন গড়ার জন্য। 2 সন্তান হয়, সব ভালোভাবে চলছিল সাহেব, কিন্তু বুঝতে পারিনি কবে এই পারফেক্ট সম্পর্কটা আস্তে আস্তে ভাঙতে শুরু করে। তুমি চাইলে এই সম্পর্কটা ভাঙতে পারতে, তোমার বাবা মার সঙ্গে কথা বলতে, জগনের বাবা মাকে জানাতে, সে পথ তো খোলা ছিল। সম্পর্ক ভেঙে দিতে। ছেড়ে দিতাম, সবকিছু ছেড়ে দিতাম। এতটা এগিয়ে যাওয়ার পর সবকিছু আমি দাঁড় করিয়েছিলাম সাহেব। তাহলে কেন আমিই নতুন করে শুরু করব? কেন সবসময় মেয়েদেরই নতুন করে শুরু করতে হয় সাহেব? ও তো ছেড়ে চলে যেতে পারতো সব। যে মেয়েটার সাথে ও বাঁচা মরার প্রতিজ্ঞা করেছিল, যদি তার উপর ওর মন উঠে গিয়ে থাকে তাহলে চলে যেত সবকিছু ছেড়ে। কেন একটা মেয়েকেই প্রতিবার দায়িত্ব নিতে হয় নতুন করে শুরু করার, নিজের মা বাবা ওর মা বাবার সাথে কথা বলার? এ তুমি কি বলছো বৌমা? জগন তো এরকম নয়। ও আমার ছেলে, এরকম কখনোই করতে পারে না। না, এ আমি মানি না। আমি জানতাম আপনারা আমার কথা বিশ্বাস করবেন না, এই জন্য 2 বছর ধরে আমি চুপ ছিলাম। কিন্তু গত 2 বছর ধরে যখন মদ খেতে শুরু করেছে, পাগলা কুকুরের মতো মেয়েদের পেছনে ঘুরছে। আমরা দুজনে মিলে যে এজেন্সি শুরু করেছিলাম, আজ তার সমস্ত দায়িত্ব আমার ওপর। আমি বাড়ি অফিস দুটো একা সামলাচ্ছি, আর যার জন্য আমি এটা করছি সে আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। বিশ্বাস তো হচ্ছে না বৌমা, তবুও তুমি ধৈর্য ধরো, আমি জগনের সাথে কথা বলবো। কিন্তু মা, তুই তোর সংসার ছেলে কি করে চলে আসতে পারিস? মা, ও তোর স্বামী। বাবা, আমি ওকে ছাড়ার কথা বলছি না, আর নাই তোমাদের কিছু করতে বলছি। আমি শুধু তোমাদের সাথে আমার দুঃখটা ভাগ করলাম, ঠিক যেগুলো আমি ওই বাড়িতে সহ্য করছি। প্রতিদিন, প্রতিটা মুহূর্ত আমার শুধু বাচ্চাদের জন্য চিন্তা হয় বাবা। ওদের লালন পালন আমি একাই করতে পারি, বাড়ি কাজ দুটো আমি একাই সামলাচ্ছি। সেই জন্য আমি এগুলো ছেড়ে আসবো না বাবা। কিন্তু বাবা, আমি ভেতর থেকে ক্রমশ দুর্বল হয়ে পড়ছি। একটাও সিদ্ধান্ত নিতে পারছি না। এতদিন জীবনের সমস্ত সিদ্ধান্ত আমি নিজেই নিয়েছি, একলাই লড়েছি। কিন্তু এইবার আমার কারো সাহায্যের দরকার বাবা, যাতে আমি একটা শক্ত পদক্ষেপ নিতে পারি। বাবা, এই সম্পর্কটা তো ভাঙতে চলেছে, আজ না কাল, শুধু সেটাই জানি। ম্যাডাম, মিনা বাড়ি যেতে চায়, বলছিল ওর মার খুব শরীর খারাপ। ওর জায়গায় অন্য কেউ আছে? লক্ষ্মী আছে, এই তো নতুন এসেছে। কমল, একটু বাইরে যাও তো, আমরা একটু একা কথা বলতে চাই। কি দরকার ছিল আমার বাবা মার সঙ্গে কথা বলার? ওনাদের সাথে কথা বলতাম না তো কার সাথে বলতাম? ব্যবসার দায়িত্ব তোমায় দেওয়া হয়েছে বলে এই নয় যে তুমি এই ব্যবসার মালিক হয়ে গেছো, আমার জীবনের মালিক হয়ে গেছো। মেয়ে মানুষের মতোই থাকো, আর না হলে এই ব্যবসা থেকে, বাড়ি থেকে তোমাকে এমন ভাবে বার করে দেবো যে কেউ তোমার নামই করবে না। রাস্তায় রাস্তায় ভিক্ষে করে বেড়াতে হবে তোমায়। এখানেই যা যা সব রয়েছে না,
তার অর্ধেক পরিশ্রম আর অর্ধেক ভাগ আমার, তাই এই! তুমি এটা তোর ভুল ধারণা। এই সমস্ত কিছু আমার। তোকে না আমি এইভাবে বার করতে পারি, এইভাবে একটা ইশারায় তোকে ঝাড়খণ্ডে পাঠিয়ে দিতে পারি, জানিস? আসুন, এরপরে আমার বাবা মার সঙ্গে কথা বলার চেষ্টা করলে তোর খেলা শেষ। প্রাণে মেরে দেবো তোকে। রক্ত জল করা পরিশ্রম আমার, আর যা ছিল সেগুলো সব ওর। আমি তো ওর সাথেই থাকতে চাইছিলাম না, কিন্তু আমার কষ্টের উপার্জন কি করে ওকে সব দিয়ে দিতাম? আমি আমার সন্তানদের ভবিষ্যৎকে ভালো রাখার জন্য কি না করেছি। আমি ওদের মা আর বাবা দুজনের দায়িত্ব একা পালন করেছি। আর ওই লোকটা যে নিজেকে পুরুষ বলতো, সে কি করলো? দিন রাত সকাল সন্ধে চড়তে বেরিয়ে পড়তো। বাচ্চাদের সঙ্গে সময় কাটানোর সময়টুকু ছিল না, আর তার উপর আমাকে মেরে ফেলার হুমকি দিত। আর একটু ধৈর্য ধরো না, কিছুদিনের ব্যাপার, এরপর একসঙ্গে থাকবো। খালি এই অঞ্জলির ব্যাপারটা মিটিয়ে নি। আরে আমার কথাটা শোনো, আমি সুযোগ পেলেই একে আমার জীবন থেকে বার করে দেব। আমার নিজের বাড়িতে আমার চোখের সামনে একটা পারফেক্ট ক্রাইম হচ্ছিল সাহেব, কিন্তু আমার কাছে তার পারফেক্ট বিচার ছিল না। ভয় পেতাম আমি সাহেব, মেয়ে তো, দুর্বল ছিলাম। কিন্তু আমি আমার সন্তানদের তো ছাড়তে পারি না। ওই লোকটার ভরসায় আমি আমার সন্তানদের কি করে রেখে আসতাম, যে তার বাচ্চাদের মাকে মেরে ফেলতে চাইতো। জগনকে খুন করতে আসা ওই দুজন কে ছিল? আরে এতদিন হয়ে গেছে, বলেননি কেন? আমি তো জানতাম না যে কি করব। আরে আমি তো বলছি একবার জগনের সাথে কথা বলেই দেখা যাক না। দিল্লিতে ওর ব্যবসা দাঁড় করানোর জন্য আমরা কত সাহায্য করেছিলাম, আমাদের কথা শুনবে না ও? হ্যাঁ, তা নয় তো কি। ঠিক আছে, হ্যাঁ মানছি ও কষ্ট করে বড় হয়েছে, আমরা আজও রিক্সা চালাই। আরে ছোটবেলায় একসঙ্গে খেলেছি, কেন শুনবেন আমাদের কথা? জগনের মা বাবা ওকে ছোটবেলা থেকে মানুষ করেছেন। যদিও ওনাদের কথা না শুনে, তাহলে তোমাদের কথা কেন শুনবে? আমি নিজেকে, আমার বাচ্চাদের আর এই এজেন্সিটাকে বাঁচাতে চাই, যাতে আমি ভালোভাবে থাকতে পারি, আমার সন্তানদের একটা ভালো জীবন দিতে পারি। আমি জগনের হাতে মরতে চাই না। আমি চাই না যে আমার বাচ্চাদের জীবন নষ্ট হয়ে যাক। আপনি আমাদের কাছে কি চান? আমি জানি যে ও এমনি এমনি আমাকে হুমকি দিচ্ছে না, ও সত্যিই আমাকে মেরে ফেলবে। আমি সাহায্য চাই, আর আমি জানি যে আমি যেটা চাই সেটা সহজ নয়। বাঁচাও! বাঁচাও! বাঁচাও আমায়! বাঁচাও আমায়! বাবু দরজা খুলুন! মায়েরা আমার প্ল্যানের ব্যাপারে জানতো না সাহেব। ও জানতো না যে আমি জগনকে মারার জন্য দুজন লোক পাঠাচ্ছি। আমি শুধু বলেছিলাম যে দরজাটা খুলে দিস আর ওদের ভেতরে আসতে দিস। আমি শুধু আমার প্রাণ বাঁচাতে চেয়েছিলাম। আমি ভয় পেয়ে গেছিলাম যে যদি আমার কিছু হয়ে যায়, তাহলে আমার বাচ্চাদের কি হবে আমি মরে যাওয়ার পরে। আমি কিছু বুঝতে পারছিলাম না সাহেব, যে আমি কি করব, কোথায় যাব। আমি জানতাম সাহেব, আমি যেটা করছি সেটা অন্যায়, অপরাধ, কিন্তু কোনো ভুল সিদ্ধান্ত ছিল না সাহেব। এটা একটা পারফেক্ট ক্রাইম। কিন্তু আমি কি করতাম সাহেব? আমি আমার প্রাণ বাঁচাতে চেয়েছিলাম, আমার বাচ্চাদের নতুন জীবন দিতে চেয়েছিলাম, কিন্তু আমি বুঝতেই পারছিলাম না যে কে আমাকে সাহায্য করবে। এই জন্য আমি আমার জীবনের সিদ্ধান্ত নিজের হাতে দিয়ে নিয়েছিলাম। অঞ্জলি আর তার বন্ধু মহেশ এবং শ্যামলের বিরুদ্ধে মার্ডার এবং কনস্পিরেসির অভিযোগ দায়ের হয়। এই মুহূর্তে এই তিনজন পুলিশ হেফাজতে আছে।
মায়েরা মহেশ এবং শ্যামলকে আইডেন্টিফাই করে। তারা ওই দুজনই ছিল যারা 3রা অক্টোবর 2012 রাতে জগনের বাড়িতে এসেছিল আর তাকে হত্যা করেছিল। পুলিশ চার্জশিট দাখিল করার প্রসেসে আছে। নিজের স্বামীর খারাপ ব্যবহার আর বারবার প্রাণে মেরে ফেলার হুমকিকে অঞ্জলি সহ্য করতে পারেনি। নিজের এবং নিজের সন্তানদের ভবিষ্যতের চিন্তাই অঞ্জলিকে অপরাধের রাস্তায় নিয়ে এলো। আর সে তার স্বামীর হত্যার ষড়যন্ত্র করলো আর সেই ষড়যন্ত্রকে বাস্তবায়িত করলো। অঞ্জলি যেটা করেছে সেটা অপরাধ আর তার জন্য তাকে শাস্তিও পেতে হবে। কিন্তু অঞ্জলিকে তার স্বামীর যে অত্যাচার সহ্য করতে হতো সেটাও একটা অপরাধ। দুর্ভাগ্যবশত এই অপরাধ অনেক পরিবারেই ঘটে। একটা পারফেক্ট ক্রাইম যা কিনা অনেক মহিলা চুপচাপ তার নিজের ভাগ্য ভেবে সহ্য করে নেয়। আর যদি কোনোভাবে প্রতিবেশীরা তা জানতেও পারে তাহলে বেশিরভাগ ক্ষেত্রে সেটাকে সেই পরিবারের নিজস্ব ব্যাপার ভেবে চোখ বন্ধ করে নেওয়া হয়। আর যখন পরিবারের লোক বা আত্মীয়দের মধ্যে কেউ জানতে পারে তখনও এই অপরাধ বন্ধ করা যায় না। এটা মেনে নেওয়া হয় যে সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু ঠিক হয়ে যাবে, সব আগের মতো হয়ে যাবে। এমনটা কথায় বলে যে দেয়ার ইজ নাথিং লাইক এ পারফেক্ট ক্রাইম। কিন্তু যদি পারিবারিক হিংসাকে গ্রাহ্য না করা হয়, তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ না করা হয়, তাহলে সেই অত্যাচারিত মহিলা, তার সন্তান, তার পরিবার যারা পারিবারিক হিংসার শিকার হয় তারা এই কথাটিকে পুরোপুরি অস্বীকার করবে যে দেয়ার ইজ নাথিং লাইক এ পারফেক্ট ক্রাইম। পরিবারের লোক হোক বা প্রতিবেশী, এটা খুবই দরকারি যে আপনি যদি ঘরের ভিতরে কোনো একটি ব্যাপারে কোনো অপরাধের ইঙ্গিত পান তাহলে সেটার বিরুদ্ধে শীঘ্র অ্যাকশন নেওয়া উচিত। কোনো কঠিন পরিস্থিতি তৈরি হওয়ার আগেই সেটা রুখে দেওয়া উচিত, যেটা আনফর্চুনেটলি অঞ্জলির কেসে করা সম্ভব হয়নি। একটা ঘটনার পর বা কোনো খারাপ পরিণামের পর সেই ভুলের প্রায়শ্চিত্ত যতই করা হোক না কেন, সেই ভুল কিন্তু আর শোধরানো যায় না। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল 10 থেকে আরও একটা নতুন কেসের সঙ্গে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন আর আপনার চোখ সবসময় খোলা রাখবেন। জয় হিন্দ।